তুমি আবার ওর সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি কি বলছো মিনি? আমার কথা শোনো তুমি। মিথ্যে বললে ছাড়বো না তোমায়। মিনি, আমার কথা শোনো। এই সবই করার ছিল যদি, তাহলে বিয়ে কেন করলে? ছাড়বো না, ছাড়বো না আমি। মিনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ছাড়বো না তোমায়। মিনি, মিনি ছাড়ো। মিনি কি করছো তুমি? মিনি, তুমি কথা শুনবে না? আবার ওই স্বপ্ন। বারবার স্বপ্নে আমি আমার স্ত্রীকে খুন করছি। কেন কেন মারছি ওকে? মিনি, 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 মিনি। নাও ভাই, এসে গেছে সিআইডির লোক। আজকাল এদের দ্বারাও কিছু হয় না। এদের দেখে সাক্ষীরাও পালিয়ে যায়। আজকাল আমাদের রেপুটেশন বলে কিছুই রইল না। হ্যাঁ, সত্যি বদনাম হয়ে যাবে। স্যার ভিতরে বসে আছে। স্যার দেখুন, অকারণে আমাকে গ্রেপ্তার করেছে। হ্যান্ডকাপ? ফেডরিক, হ্যান্ডকাপ লাগিয়েছো কেন? খোলো এটা। ইয়েস স্যার। স্যার লাশটা উপরে। উপরে আছে? উপরে এসো। গুড মর্নিং স্যার। 3টে বেজে গেছে। গুড মর্নিং এ বটে। এক্সাক্ট কি হচ্ছিল? স্যার গলা টিপে মারা হয়েছে। গলা টিপে মেরেছে? জানা গেছে কে মেরেছে? স্যার ঘরে তো হাজবেন্ডই ছিল, আর তো কেউ ছিল না, কিন্তু ও বলছে ও কিছু করেনি। আচ্ছা, অভিজিৎ স্যার। ওকে উপরে নিয়ে এসো। ইয়েস দা স্যার। রুমটাকে খুব ভালো করে চেক করো, ফ্লোরটাও ভালো করে দেখো। ইয়েস স্যার। ও বেশ ফ্যান্সি বাথরুম তো। আমরা কি লাশটা দেখতে পারি? হ্যাঁ? আমরা কি লাশটা দেখতে পারি প্লিজ? আগে জানতে পারি যে কে খুন করেছে। আপনি জানেন? আগে না। তুমি? লাশ দেখব। আপনি আমাদের সঙ্গে উপরে চলুন। না স্যার, স্যার আমি ওপরে যেতে পারবো না, প্লিজ। আমি লাশ দেখতে পারবো না স্যার। আমার মিনি কিভাবে মারা গেল? আরে আপনি চলুন না, আগে এটাই জানতে এসেছি কে খুন করেছে। চলুন। না স্যার প্লিজ। আপনি চলুন, আমার সঙ্গে আসুন। না, স্যার। আরে স্যার আপনি এটা কি করছেন? স্যার পঙ্কজ কিছু করেনি। ভিতরে আসুন। মিনি, মিনি দেখো আমাকে ছেড়ে চলে গেল। মিনি, মিনি, এক মিনিট, মিনি, এক মিনিট। মিনি। আপনি উঠুন, উঠুন, আপনি ওঠো। উঠুন। পঙ্কজ, যখন খুন হয়েছে তখন তুমি কোথায় ছিলে? এখানে ছিলাম, বিছানাতে। এখানে? স্যার, আর আমার যখন ঘুম ভাঙলো দেখি মিনি মারা গেছে। তার মানে তুমি এখানেই শুয়েছিলে যখন খুন হয়েছে? হ্যাঁ, এখানেই শুয়েছিলাম। কেউ এসে তোমার ওয়াইফকে খুন করে চলে গেল, আর তুমি এখানে নাক ডেকে ঘুমোচ্ছিলে। তুমি কি মদ খেয়েছিলে? হ্যাঁ, একটুখানি। তুমি কি করে জানলে যে খুন হয়েছে? আমার ঘুম ভাঙে হঠাৎ। মিথ্যে কথা বলছে স্যারে, গল্প বানাচ্ছে। ভালো গল্প বলছো, ইন্টারেস্টিং। কাগজের পাতা উল্টাও, টিভি নিউজ দেখো, একটাই খবর দেখতে পাবে। একের পর এক হাজবেন্ড তার স্ত্রীকে খুন করে যাচ্ছে। যদি স্ত্রীকেই খুন করতে হয় তাহলে বিয়ে করেছিলে কেন? স্যার আমি খুন করিনি, আমি শুধু খুনের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? 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 আমি ঘুমোচ্ছিলাম, গভীর ঘুমেছিলাম, স্বপ্ন দেখছিলাম। 6 ইঞ্চির দূরত্বে স্ত্রীকে কেউ গলা টিপে মারছে আর তুমি স্বপ্ন দেখছিলে। কি স্বপ্ন দেখছিলে? ওই একটা কি কি দেখেছো স্বপ্নে? হ্যাঁ,
আমি দেখলাম একটা ছেলে একটা মেয়েকে খুন করছে। স্বপ্নে খুন হতে দেখেছিলে আর পাশেই খুন হয়? স্বপ্নে কোন মহিলাকে খুন হতে দেখেছো? ও, কে ছিল সে? আমি ঠিক করে মুখটা মনে করতে পারছি না। এরকম অনেকবার হয়েছে। যখন কোনো লোক কোনো ভুল কাজ করে তখন সেটা তার কাছে স্বপ্নের মতো মনে হয়, হ্যালুসিনেশন, ইলিউশন। তুমি মদ খেয়েছিলে আর তোমার মনে স্ত্রীর প্রতি ঘৃণা ছিল, ব্যাস গলা টিপে দিয়েছো। না প্লিজ, আমি খুন করিনি। তাহলে কে করেছে? বাড়িতে তো আর কেউ নেই। আছে, আমাদের চাকর আছে, বাহাদুর, ওই খুন করেছে বোধহয়। এখানে বাহাদুর কে? কে বাহাদুর? বাহাদুর? হ্যাঁ, বাহাদুর তো এখানে নেই। আমরা তো জানি ও উপরে আছে। কি হলো, বাহাদুর নেই এখানে? না, নেই। খুন করে পালিয়েছে। ও সবসময় আমার স্ত্রীর সাথে ঝগড়া করতো। না, খুন ও করেনি, খুন পঙ্কজ করেছে। এটা কি বলছো তুমি? পঙ্কজ এরকম কখনো করতে পারে না। তুমি কি করে জানলে ও খুন করেছে? আমাকে মিনি বলেছিল। এদের দুজনের মধ্যে সব সময় ঝগড়া হতো। মিনি ওর থেকে ডিভোর্স নিতে চেয়েছিল। খুব টেনশনে ছিল ও। ও স্লিপিং পিলস খেয়ে ঘুমাতো। এ মিথ্যে বলছে স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। স্যার একবার উপরে আসুন স্যার। এই দেখুন স্যার। কি হচ্ছে? স্যার এই দেখুন। স্যার যখন আমি খেয়াল করে দেখলাম তখন দেখতে পেলাম যে ঘাড়ে নখের দাগ আছে। ইয়েস স্যার। এর মানে হলো চামড়ার টুকরো এখনো ওই খুনির নখে লেগে আছে। অভিজিৎ, দয়া, স্যার। পঙ্কজের হাতের নখগুলো চেক করো এখনই। চলো বাইরে চলো, তোমার হাত দেখতে হবে। আমার কেন? হাতটা দেখাও তোমার। আমি হাত দেখাবো না। হাত দেখাতে হবে, চলো। কিন্তু আমি কিচ্ছু করিনি, আমার হাত দেখবেন কেন? কিচ্ছু হবে না, এসো। এখানে দাঁড়িয়ে থাকো, হাত সামনে রাখো, হাত সামনে রাখো। স্যার, নখের মধ্যে চামড়া রয়েছে। ওই আমি হাত দিয়ে রাতে চিকেন খেয়েছিলাম, তাই হয়তো ওই জন্য। হায় ভগবান, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, একের পর এক। কখনো বলছে স্বপ্ন দেখেছিল, কখনো বলছে বাহাদুর পালিয়ে গেছে, আবার এখন বলছে চিকেন খেয়েছি। একই বেডে স্বামী স্ত্রী শুয়েছিল আর স্ত্রী খুন হয়ে যায়, এরপরে বলবে বার্ড ফ্লুতে মারা গেছে। স্যার আমরা একটা লোক পেয়েছি যে জানে বাহাদুর কোথায়। স্যার ও এনজিআর রোডের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ স্যার, ওকে। সামনে গিয়ে বাঁ দিকে। এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ব্যাস ব্যাস এখানেই। ওই দেখুন বাহাদুর। যাকে যাকে ফোন করতে হবে করে নে বাহাদুর, জেলে ফোন করার সুযোগ পাবি না। আমাকে ছেড়ে দাও স্যার, ছেড়ে দাও স্যার, আমি কিছু করিনি স্যার। বাহাদুর সত্যি কথা বল, কেন মালিকের স্ত্রীকে মেরেছিস? আমি মারিনি স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি মারিনি। তাহলে বাড়ি থেকে তুই পালিয়েছিলি কেন? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি ভেবেছিলাম আমাকে না কেউ ধরে ফেলে। যখন থেকে ওই ফোনটা এসেছে তখন থেকেই ভয় পেয়ে যাচ্ছি স্যার। কোন ফোন? মাঝরাতের পরে একটা ফোন এসেছিল স্যার। কিন্তু যখন আমি ফোন তুললাম তখন বেডরুম থেকেও স্যার ফোনটা তুলে নিয়েছিল স্যার। আচ্ছা, রাত্রে ফোন কেন এসেছিল পঙ্কজ? রাতে? রাতে তো কোনো ফোন আসেনি। বাহাদুর মিথ্যে বলছে। আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা কে বলছি না করেছিল স্যার। ফোন? একটা লোকই কথা বলছিল স্যার। কি বলছিল ওই লোকটা?
ফুল বাগান মালি এইসব কিছু বলছিল স্যার। আচ্ছা পঙ্কজ, ফুল বাগান মালি এসব কি? ভুল আমি জানি না রাত্রি 1:30টার সময় তোমাকে কেউ ফোনে বলেছে ফুল বাগান মালি, আর তুমি বলছো যে কিছুই জানো না? হ্যাঁ আমি সত্যি মনে করতে পারছি না। অনুষ্কা, ইয়েস স্যার। টেলিফোন কোম্পানিতে খোঁজ নাও রাত্রি 1:30টার সময় কোনো ফোন এসেছিল কি না। স্যার, এই পঙ্কজ ডাহা মিথ্যে কথা বলছে স্যার। এই দেখুন, এই লিস্ট পেয়ে গেছি। যে যে ফোন কল পঙ্কজের ফোনে এসেছিল তার সমস্ত লিস্ট এখানে আছে স্যার। স্যার, রাত 1:36 একটা ফোন কল এসেছিল, আর পুরো 30 সেকেন্ড ধরে কথাবার্তা চলেছে। আর পঙ্কজ বলছিল কোনো ফোনই আসেনি। সেটাই তো আমি বলছি, পঙ্কজ পুরো মিথ্যা কথা বলছে স্যার। কোথা থেকে ফোনটা আসে? পঙ্কজের বাড়ির কাছে একটা পিসিও আছে, কল ওখান থেকে এসেছিল স্যার। পিসিও? রাত্রি 1:30টার সময় পিসিও খোলা ছিল? এ কি ধরনের পিসিও? এটা কোনো সিনেমা হলে না কোনো হোটেলের? গিয়ে দেখতে হবে স্যার। হ্যাঁ স্যার। 1 মিনিট স্যার, এখানে দাঁড়ান। স্যার, এটাই সেই দোকান যেখান থেকে পঙ্কজকে ফোন করা হয়েছিল। 10, 11, 12। আমরা সিআইডি থেকে আসছি। 13572849, এটা এখানকার নাম্বার তো? হ্যাঁ এখানকার তো। কালকে রাত্রি 1:30টার সময় এখান থেকে ফোন করা হয়েছে। ওই ফোনটা কে করেছে? রাত্রির বেলা দোকান বন্ধ থাকে, ডাক্তার বেশি রাত জাগতে বারণ করেছে। 10টার সময় দোকান বন্ধ হয়ে যায়। আপনি ছাড়া আর কেউ তো এখানে বসেছিল নিশ্চয়ই? না, আমার এখানে আর কেউ থাকে না। না কারো সাহায্য নেই, না কারোকে সাহায্য করি। আর কিছু জানবার আছে? হ্যাঁ, বলছিলাম যে এই ফুল বাগানে কিভাবে ফুটলো? মালি যখন ভালোবাসে না, এরকম। এমন কোনো মালি আছে যে ফুল ভালোবাসে না? ওই পিসিওর ভদ্রলোক কিরকম দেখতে? স্যার, একটা অদ্ভুত মানুষ স্যার। ওর সঙ্গে কথা বলা মানে স্যার কাদায় পাথর ছোড়া। পাগল নাকি? পাগল মানে স্যার মাথায় পুরো গন্ডগোল আছে, কোনো কথা শুনতে চায় না। বুড়ো লোক ছিল, এই জন্য আমি ভাবলাম ছেড়ে দিই। যদি উনি বলে থাকেন যে কেউ ওখান থেকে ফোন করেনি, তার মানে হলো ফোন উনিই করেছেন। ওই? হ্যাঁ, ফোন উনিই করেছেন। কিন্তু স্যার, রাত 1:30টার সময় সে পঙ্কজকে ফোন করে এই ফুল আর বাগানের গল্প কেন করবে আরে স্যার? সেটাই তো, যদি কেউ কারো গার্লফ্রেন্ডকে কবিতা শোনায় সেটা মানবো, কিন্তু রাত্রে একটা ছেলেকে ফোন করে ফুল আর বাগানের কথা, এটা কি ঠিক ফেডরিক? একদম না, একদম ঠিক নয় স্যার। তুমি কেন হাসছো? আমার মাথায় গন্ডগোল আছে? না স্যার, আপনি ফেডরিককে এমন প্রশ্ন করলেন যে ও লজ্জা পেয়ে গেল। তোমরা গিয়ে পঙ্কজকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। ওকেই জিজ্ঞেস করি ফুল আর বাগানের চক্করটা কি। স্যার, আপনি ঋষিকেশ মুখার্জির ফিল্ম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আনন্দ দেখেছি, বাবরচি দেখেছি। আরে বাহ, কি অসাধারণ ফিল্ম বানাতেন। স্যার, ওনার একটা ফিল্ম ছিল অনুপমা। ওই ফিল্মে একটা গান আছে, তারই অন্তরা এই লাইনটা, এক ফুল চমন মে ऐसा खिला माली की नजर में प्यार नहीं। ও হো, আচ্ছা 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 আচ্ছা, ওই গানটা। ইয়া দিল কি সুনো দুনিয়া বালো, या मुझको अभी चुप रहने दो, मैं गम के खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो, या दिल के सुनो दुनिया वालों, ये फूल चमने कैसा खिला, माली की नजर में प्यार नहीं। লাগেনি তো? তোমার হঠাৎ এটা কি হলো? হ্যাঁ, রক্ত? আপনারা আমাকে মেরেছেন। দ্বিতীয়বার আর এরকম করবে না, বুঝেছো? আমি কি করেছি? হে ভগবান, আমি অনেক লোক দেখেছি
যে খুন করার পরে এমন অ্যাক্টিং করে যে উত্তম কুমারও ফেল করে যাবে। তুমি তো দেখছি তারও উপরে। ये फूल चमन में कैसा खिला माली की नजर में পিছে নাও, সব ধরো, পঙ্কজ! ধরো ধরো ওকে। পঙ্কজ আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন আপনারা? স্যার, আই থিঙ্ক আমাদের কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। একটা গান শুনে কাউকে গলা টিপে খুন করে ফেলেছে? তাহলে হতে পারে কেউ ওকে গান শুনিয়ে হিপনোটাইজ করেছে, সম্মোহিত করেছে। এরকম হতে পারে? আপনারা তো স্টেজ শোতে দেখেছেন, দর্শক আসনে 30-40 জন বসা দর্শক একসাথে হিপনোটাইজ হচ্ছে। হিপনোটাইজ হওয়ার পরে ওরা 1 কিলো করে করলা খেয়ে নিচ্ছে, 15-20টা লঙ্কা চিবিয়ে নিচ্ছে। কিন্তু এটা মাঝে মধ্যে হতে পারে। মানে মাঝে মাঝে আপনি কি বলতে মানে চাইছেন? প্রতিটা মানুষকে হিপনোটাইজ করা সম্ভব না। যারা স্ট্রং, যাদের মন অতটা দুর্বল নয়, তাদেরকে হিপনোটাইজ করা অতটা সহজ নয়। কাল অভিজিৎ যদি আমাকে হিপনোটাইজ করে বলে যে ফেডরিকের কান ধরুন, আমি কান ধরে ফেলবো? স্যার, আপনাকে কে হিপনোটাইজ করতে পারে স্যার? আপনাকে করা খুব মুশকিল। আর আমার ক্ষেত্রে আমায় করতে পারবেন? বলা যাচ্ছে না। দেখুন, আমি আপনাকে খুব ভালো করে চিনি না। আচ্ছা, পঙ্কজের কি হয়েছে? ওকে কেউ হিপনোটাইজ করে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে যে যখনই পঙ্কজ ওই গানটা শুনবে, ওই ফুল চমন মে ক্যাসা খিলা, তখনই সে খুন করবে। পঙ্কজ, তোমাকে দিয়ে এই খুনটা কেউ করিয়েছে, তোমায় হিপনোটাইজ করে। আচ্ছা, হ্যাঁ, রাত্রে যখন তুমি ঘুমোচ্ছিলে তখন একটা ফোন আসে। আর তুমি যখন ফোনটা তুলেছিলে তখন ওই গানটা তোমাকে শুনিয়েছিল যাতে তুমি হিপনোটাইজ হয়ে যাও। তারপর একটা মেশিনের মতো তুমি তোমার ওয়াইফের গলা টিপে ধরো। রাত্রি 1:30টার সময় খুনি পিসিওর মালিককে হিপনোটাইজ করেছিল। মানে আমি জেনে বুঝে আমার স্ত্রীকে খুন করিনি। দেখুন পঙ্কজ, একটা ব্যাপার আছে। যদি আপনার মনে থেকে থাকে যে আপনার স্ত্রীকে আপনি হত্যা করবেন, তাহলে আপনি ওকে হত্যা করেই ছাড়বেন। কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাহলে হিপনোটাইজ হওয়ার পরেও আপনি তার গলা টিপবেন না, যদি আপনি না চান তবে। প্রথমে তো আপনি বলছিলেন হিপনোটাইজ করে যে কাউকে দিয়ে খুন করানো যায়। আমি আপনাকে প্রুফ করে দেখিয়ে দেবো স্যার। তুমি এখন অনুষ্কাকে হিপনোটাইজ করবে, কারণ তুমি আমাদের দেখাতে চাও যে হিপনোটাইজ করার পর কোনো ব্যক্তি কি করে বা কি করতে পারে। একদম। অনুষ্কা, স্যার। তুমি এখানে এসে বসো। স্যার। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কেন? না, এমনি হিপনোটাইজ করতে যাচ্ছি তাই বললাম। ইটস ওকে, আমি রেডি আছি। মনে হচ্ছে ও জানে না কি হতে চলেছে। অনুষ্কা, তুমি এর মাঝখানের দিকে তাকিয়ে থাকো। দেখছি। কি মনে হচ্ছে? ভালো লাগছে। অনুষ্কা, মন দিয়ে দেখো স্যার। আর খুব ভালো ভালো কথা মনে চিন্তা করো। সেই সব কথা যেটা তোমার খুব ভালো লাগে, সেই সব কথা চিন্তা করো। এবার তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তুমি গান শুনতে পছন্দ করো? স্যার। কি গান? মিটার ডাউন। মনে করো তুমি এখন ওই গানটা শুনছো। স্যার। তোমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বুজে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো। অনুষ্কা, যখনই আমি মিটার ডাউন গানটা চালু করব, তুমি এখান থেকে উঠবে আর ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। আরে এটা তুমি কি বলছো? মিটার ডাউন, ডাউন 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 ডাউন, মিটার ডাউন, ডাউন 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 ডাউন, মিটার ডাউন। আরে এইসব তুমি কি করলে? আমি তো শুধুমাত্র ওই। আরে যদিও মারা যায় তাহলে?
যদি সত্যিও ঝাঁপ দেয় তখন? হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য কিছু তো একটা করতে হতো আমাকে। আরে বোঝানোর জন্য এরকম করতে হবে? যাও গিয়ে দেখো কোথায় গেল। যদিও ঝাঁপ দিতে না চায় তাহলে দেবে না। আর যদি ঝাঁপ দেয় তাহলে? তো এত তাড়াতাড়ি গেল কোথায়? উপরে। ও নো মাই গড, মাই গড! অনুষ্কা! অনুষ্কা, অনুষ্কা দাঁড়াও! অনুষ্কা দাঁড়াও। না, 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 না। উপরে যাবে, সাবধানে। অনুষ্কা পিছিয়ে এসো। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা পিছিয়ে এসো। পড়ে যাবে তুমি, এগিয়ে গেলে পড়ে যাবে কিন্তু। অনুষ্কা, অনুষ্কা পিছিয়ে এসো। অনুষ্কা, অনুষ্কা এদিকে দেখো, এদিকে দেখো। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা, অনুষ্কা না, অনুষ্কা অনুষ্কা। বারবার বলছি পিছনে তাকাও, পিছনে তাকাও। অনুষ্কা দাঁড়াও। অনুষ্কা, অনুষ্কা, অনুষ্কা না। অনুষ্কা কি কি করছো করছো তুমি এটা? আরে না, চলে আমার এসো, কথা শোনো, তুমি পিছিয়ে এসো। এদিকে এসো, এদিকে এসো, পেছনে এসো। অনুষ্কা, অনুষ্কা না, অনুষ্কা, দেখো তুমি কি করেছো। অনুষ্কা, কি করছো? দেখো ঝাঁপ দিচ্ছে। এবার সবাই হাত মেলে দাঁড়িয়ে পড়ো। আরে অনুষ্কা, আমি ওর পা ধরে নেব যাতে ও সত্যি ঝাঁপ দিতে না পারে। অনুষ্কা, সাবধানে। অনুষ্কা, অনুষ্কা নো। অনুষ্কা, অনুষ্কা, না, অনুষ্কা। অনুষ্কা, অনুষ্কা, অনুষ্কা না, নো। অনুষ্কা, অনুষ্কা না। অনুষ্কা না, আর এগিয়েও না, অনুষ্কা। অনুষ্কা না। অনুষ্কা, এগিয়েও না। অনুষ্কা দাঁড়াও, অনুষ্কা দাঁড়াও। অনুষ্কা। পড়ে যাবে, পড়ে যাবে। অনুষ্কা, আরে আমি বলছি ও ঝাঁপ ও দেবে না যদি এখান স্যার। থেকে ঝাঁপ দেয় না, আমি তোমাকে গুলি করে দেবো। না অনুষ্কা, অনুষ্কা, পিছিয়ে অনুষ্কা এসো। পেছনে এসো। অনুষ্কা নো। নো। আর এগিয়েও না, অনুষ্কা। অনুষ্কা। অনুষ্কা পেছনে এসো, এদিকে অনুষ্কা, দেখো। তুমি পিছন দিকে দেখো, এগিয়েও না। অনুষ্কা, আমি অভিজিৎ। ও মাই গড, অনুষ্কা, পেছনে এসো, পেছনে পিছিয়ে এসো এসো। অনুষ্কা। হ্যাঁ, অনুষ্কা পিছিয়ে এসো। আরো পেছনে, সাবধানে। হ্যাঁ, সাবধানে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড, হ্যাঁ। ভেরি গুড। পিছিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ। অনুষ্কা, অনুষ্কা, থ্যাংক গড। কি হলো? কি হয়েছিল? তুমি এখান থেকে নিচে লাফ দিতে যাচ্ছিলে। পঙ্কজের হাতের নখ থেকে যেটা পাওয়া গেছে সেটা কোনো মানুষের স্কিনের অংশ, আর আর সেই স্কিন ওনার ওয়াইফের। তার মানে পঙ্কজ নিজের স্ত্রীকে মেরে ফেলেছে। আগে হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে সাইকিয়াট্রিস্ট ডক্টর ড্রাগো আমাদের প্রমাণ করে দেখিয়েছেন যে এই পঙ্কজ এই খুন করতে পারে না। হয়তো উনিও ঠিকই বলছেন। দেখুন, ডক্টর বলছে পঙ্কজ ও স্ত্রীকে খুন করেনি, আর আপনি বলছেন করেছে। আমি বলছি যে পঙ্কজ নিজের ওয়াইফের গলা টিপেছে, কিন্তু যাক বাদ দিন। পঙ্কজের হাতে 12টা আঙুল আছে। হোয়াট? দেখুন, যতদূর আমি জানি ওর হাতে 10টা আঙুল আছে। সেটাই তো যাচাই করার আগে পঙ্কজের ওয়াইফের লাশটাকে পুড়িয়ে ফেলা হয়। এই যে ছবিগুলো আমার কাছে এসেছে, এগুলো আমি ভালো করে দেখেছি। গলার পেছনের দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন আঙুলের ছাপগুলো, যেখানে নখের দাগ আছে। এবার এর পাশে দেখুন, এই যে হালকা হালকা ছাপ দেখতে পাচ্ছেন। মানে একজন নয়, দুজন লোক গলা টিপেছিল। আগে হ্যাঁ, একজন তো পঙ্কজ, আর হয়তো যখন মৃত্যু হয়নি তখন দ্বিতীয় ব্যক্তি এসে কাজটাকে সম্পূর্ণ করে।
দ্বিতীয় ব্যক্তি এই জন্যই গলা টিপেছিল যে পঙ্কজের স্ত্রী তখনও মারা যায়নি। বাহাদুর ওই রাতে বাড়িতে বাইরে থেকে আরো একজন এসেছিল। বাইরের দরজা বন্ধ ছিল। সে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলে আর ভিতরে আসে। ওই লোকটার কাছে চাবি কোথা থেকে এলো? আমি দিইনি স্যার। ওর কাছে চাবি এলো কোথা থেকে? জানি না, আপনার বাড়ির চাবি কোথায় এখন? ওর কাছে আছে। বের করো। স্যার এই চাবি আর এই তালা দুটো কম্পিউটারে তৈরি হয়। স্যার এই চাবির ডুপ্লিকেট চাবি বানানো যায় না। তাহলে দরজা খুললো কি করে? সে ভিতরে ঢুকলো কি করে? অভিজিৎ, এর ঘরের তালা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করো, দেখো খোলে কিনা। এদিকে এসো। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। সত্যি এই তালাটা অন্যরকম, ডুপ্লিকেট চাবি দিয়ে এটা খোলে না। তো এই চাবিটা ট্রাই করো। এটা এর চাবি, পঙ্কজের। খুলে গেছে। যদি এই তালা আপনার চাবি দিয়েই খোলে তাহলে খুনি বাইরে থেকে আসেনি, সে আগে থেকেই ভিতরে ছিল, বাড়ির ভিতরে লুকিয়ে ছিল। স্যার আমি খুন করিনি। আর এই তালার আরো চাবি আছে, আরো দুটো। দুটো আরো চাবি আছে? কোথায় সেগুলো? একটা আমার স্ত্রীর কাছে সবসময় থাকতো, ওর পার্সে। ও হয়তো এখনো ওখানে আছে, দেখাই। চলো। চল। ঠিক আছে, এটা হলো দ্বিতীয়টা। তৃতীয় চাবিটা কোথায়? স্যার ওটা বাহাদুরের কাছে আছে। চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ কথাগুলো শুনছিলি, কেন বলিসনি আরেকটা চাবি তোর কাছে? আমাকে কেন ভাসাচ্ছেন স্যার? আমার চাবি তো আমার কাছে নেই স্যার। থাকবে কিভাবে? টাকা নিয়ে কোথাও বিক্রি করেছিস? চাবি কোথায় বাহাদুর? স্যার মেম সাহেব ফেরত নিয়ে নিয়েছিলেন। ওই পাশের বাড়ির কুমারবাবু আছেন না, হয়তো ওনার কাছেই রাখা আছে। কুমার বাবু? আমার স্ত্রী আমাকে না বলে অন্য কাউকে দেবে কেন? মিথ্যে বলছিস তুই। এক মিনিট। এটা তো কুমারই বলতে পারবেন ডুপ্লিকেট চাবি ওনার কাছে আছে কিনা। চাবি কোথায় গেল? চাবিটা বিনা, চাবিটা কোথায় রেখেছো? আমি চাবি খুঁজে পাচ্ছি না। এখানেই তো কেউ রেখেছিলাম। কি এখান থেকে চাবি চুরি করেছে? হ্যাঁ, ওই দিন হাউজিং সোসাইটির লোকরা এসেছিল। কুমারের বাড়িতে আপনাদের হাউজিং কমিটির একটা মিটিং হয়েছিল, যাতে আপনারা সবাই এসেছিলেন। আর আপনাদের মধ্যে কেউ একজন মিস্টার কুমারের দরজার ঠিক পাশে, হয়তো সে বসেছিল, না হলে সে দাঁড়িয়েছিল, ঠিক দরজার কাছে। সে লোকটা কে ছিল? দরজার পাশে বসে থাকা, দাঁড়িয়ে থাকা কি কোনো অপরাধ? না, কোনো অপরাধ নয়, কিন্তু দরজার পাশে পঙ্কজের বাড়ির চাবি ঝুলছিল। আর যখন মিস্টার কুমার ভালো করে ভেবে দেখেন, তখন সেই লোকটার কথা তার মনে পড়ে যায় যে দরজার কাছে দাঁড়িয়ে ছিল। কে ছিল? সেটা কোনো লোক ছিল না, এই মহিলা ছিলেন, আরতি। আমি? তার মানে চাবি আমি চুরি করেছি? হতে পারে, হয় আপনি, না হলে আপনারা সবাই এর সাথে জড়িত। কেউ খুব প্ল্যান করে এই খুনটা পঙ্কজকে দিয়ে করিয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কে ভালো গান গাইতে পারেন? এটা আপনার কি হয়েছে ইন্সপেক্টর অভিজিৎ? ये फूल चमन में कैसा खिला। এই গানটা কে গিয়েছেন? হেমন্ত মুখার্জি। আপনাদের মধ্যে কেউ গিয়েছিল? আমার তো ওই গানটা খুব পছন্দ, কলিও কে চমন। যখন সব কটাকে জেলে ঢোকাবো না, তখন মনে পড়বে কলিও কে চমন। দেখুন, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ,
আমাদের এভাবে হুমকি দেওয়া যাবে না। স্যার, পঙ্কজের ওয়াইফের গলায় যে 12টা আঙুলের ছাপ রয়েছে সেটা আমাকে এত বিরক্ত করেছে যে তা আমি বারবার কিছু না কিছু খোঁজার চেষ্টা করছি। আরো কিছু পাওয়া গেছে? স্যার, এই ফটোসগুলোকে খুব ভালো করে দেখে এটা জানতে পারা গেছে। দেখুন, এই ক্রস চিহ্নটা? আগে হ্যাঁ, ক্রস চিহ্ন। হয়তো খুনি কোনো আংটি পরে রয়েছে যার ভেতরে এই চিহ্নটা রয়েছে। যারা আশেপাশের লোক, মানে আমি বলতে চাইছি পঙ্কজের আশেপাশে যারা থাকে, হয়তো ওদের মধ্যেই কেউ হতে পারে। হয়তো পঙ্কজের স্ত্রী তাকে চিনত। হ্যালো অভিজিৎ। ইয়েস স্যার। পঙ্কজের স্ত্রীর খুনির একটা হদিশ পাওয়া গেছে। তার হাতে এমন একটা আংটি আছে যাতে ক্রসের মতন চিহ্ন আছে। ক্রসের মতো? তোমার আশেপাশে পঙ্কজের প্রতিবেশী যারা আছে ওদের সবার হাত দেখো তাড়াতাড়ি। কিন্তু স্যার, ওরা তো সবাই চলে গেছে। চলে গেছে? তার মানে কি করবো স্যার, ছাড়তেই হলো। ওরা খুব চেঁচামেচি করছিল, কিন্তু আমি এক্ষুনি গিয়ে সবাইকে চেক করছি। খুনি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বুঝতে পারছি না অভিজিৎ কেন একা গেল প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে। স্যার, আমি ওকে বলেছিলাম যে আমিও ওর সাথে যাচ্ছি, কিন্তু ও শোনেনি স্যার। ও ওখানে গেছে 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন একটা ফোন করেনি। আর যদি গিয়েই থাকে তাহলে গেল কোথায়? স্যার, আমি ওর সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোন তুলছে না। হ্যালো স্যার, আমি অভিজিৎ বলছি। আরে অভিজিৎ, তুমি ফোনটা ধরছো না কেন? আর তুমি ফোন করোনি কেন? আসলে স্যার, আমি পঙ্কজের প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলাম। ওখানে বিজি ছিলে? ইয়েস স্যার। সবার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। আর ওই আংটির ব্যাপারে কি জানতে পারলে? স্যার, আংটি পাইনি। পাওনি? না স্যার, কারোর হাতে আংটি ছিল না। কারোর হাতে আংটি ছিল না? না স্যার। তুমি একটা কাজ করো স্যার। আবার প্রত্যেকের বাড়িতে যাও এখনই, আর প্রত্যেকটা বাড়ি ভালো করে সার্চ করো। ওকে স্যার। ওই আংটি কোনো না কোনো বাড়িতে নিশ্চয়ই পাওয়া যাবে। ইয়েস স্যার। আর একটা কথা, হ্যালো হ্যালো অভিজিৎ, অদ্ভুত ব্যাপার তো। ওরা আবার হলোটা কি? ফোনটা রেখে দিল? আমি চেষ্টা করছি স্যার। না স্যার, ফোন বিজি হতে পারে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। হ্যাঁ অভিজিৎ, কি হয়েছে? ও সরি ডক্টর নিয়তি, আমি ভাবলাম অভিজিতের ফোন। বলুন কি ব্যাপার? কি চুরি হয়ে গেছে? ল্যাবে চুরি হয়েছে? কোন ফটোটা? ও মাই গড! ঠিক আছে, আমি আসছি। ওকে দয়া, ফরেন্সিক ল্যাবে চুরি হয়ে গেছে। ফরেন্সিক ল্যাবে চুরি? ও মাই গড! ডক্টর নিয়তি, স্যার, যেটা কখনো হয়নি সেটা হয়ে গেছে। স্যার, সমস্ত ফটোস আমার ডেস্ক থেকে কেউ নিয়ে গেছে। এই ল্যাব থেকে চুরি হয়েছে স্যার। এসব হলো কি করে? আপনি কোথায় ছিলেন? স্যার, আমি এখানেই ছিলাম। 1 মিনিটের জন্য ডার্ক রুমে গিয়েছিলাম। আই ডোন্ট নো, বাইরে এসে দেখি ওগুলো নেই। ডক্টর নিয়তি, এখানে আর কে কে আছে? আমি বাদে আমার 2টো অ্যাসিস্ট্যান্ট আছে, আর এখানে তো ওদেরও আসার পারমিশন নেই স্যার। তাহলে কে নিয়ে গেল ফটো? আপনি আপনার অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞাসা করেননি? ওরা তো আসেইনি আজকে। স্যার, বাইরে যে ক্লার্ক বসে আছে তাকে ভেতরে নিয়ে Yes, এসো। sir. এটা তো ডিপার্টমেন্টের মান সম্মানের প্রশ্ন। প্রমাণ লোপাট? প্রমাণ কিভাবে লোপাট হয়? স্যার, হ্যাঁ এই যে এ বলছে যে সকাল থেকে ওর জায়গাতেই বসেছিল, দরজার বাইরে। তুমি বাইরে বসেছিলে, আর ভেতরে চুরি হলো কি করে? হ্যাঁ দেখুন দেখুন, আমি চোরকে আটকাতে পারতাম না স্যার। মানে তুমি চোরকে দেখেছো? সে কে স্যার? বলো সে কে? ময়ূর, উত্তর দাও। অভিজিৎ স্যার। হোয়াট? তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? স্যার, অভিজিৎ স্যারের কিছু একটা হয়েছে স্যার। উনি লুকিয়ে লুকিয়ে ল্যাবে ঢুকেছিলেন আর চুপচাপ একটা খাম তুলে নিয়ে চলে গেলেন স্যার।
গেল কোথায়? অভিজিৎ, কি করছো তুমি? অভিজিৎ, তুমি এই ফটো পুড়িয়ে দিচ্ছ কেন? অভিজিৎ, অভিজিৎ, আমার কথা শোনো। অভিজিৎ, এক মিনিট। অভিজিৎ, 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 এক মিনিট। অভিজিৎ, তুমি কি পাগল হয়ে গেছো অভিজিৎ? কে তুমি? আমি এসিপি প্রদ্যুমান। কোন প্রদ্যুমান? তোমার বাবা। তোমার কি হয়েছে? আরে আপনারা কি করছেন? এগুলো ফটোগুলো পুড়িয়ে দিচ্ছেন? ফটো আমরা না, তুমি পড়াচ্ছিলে। আমি? হ্যাঁ, তোমার কিছু মনে নেই? আমার কিচ্ছু মনে পড়ছে না স্যার। স্যার আমার সত্যি কিছু মনে পড়ছে না। এই আধ ঘন্টা আগে তো আমি ফোনে আপনার সঙ্গে কথা বললাম। অভিজিৎ, তুমি সকালে ফোন করেছিলে। স্যার যখন আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন আমার একটা ফোন এলো। কে ফোন করেছিল? ফোন? তোমার মোবাইল ফোনটা আমাকে দেখাও। হ্যাঁ। মোবাইল লাস্ট অ্যান্সার্ড কল 13572849। আরে এটা তো সেই নাম্বারটা। পিসিওর। স্যার, অভিজিৎ স্যারের সাথে সেটাই হয়েছে যেটা পঙ্কজের সাথে হয়েছিল। মানে আমাকেও হিপনোটাইজ করা হয়েছিল? হ্যাঁ অভিজিৎ, তুমি পঙ্কজের প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলে। ওখানে কার কার সঙ্গে দেখা করেছিলে? স্যার প্রথমে আমি অনিতার সঙ্গে দেখা করি, তারপর আমি নন্দুর হাত চেক করি, তারপরে ধীরাজকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 11:40 নাগাদ যুগলের ঘরে যাই। যুগলের সঙ্গে আমার দেখা হয়েছিল কিনা এটাই তো মনে পড়ছে না স্যার। স্যার, এই হিপনোটাইজিং এর ষড়যন্ত্র যুগলই শুরু করেছে। খুনি যুগলই স্যার। অভিজিৎ, আমি তোমাকে এবারে হিপনোটাইজ করব। আরে ভাই দাঁড়াও না, আসছি। তুমি তুমি এখানে? তুমি এখানে কি করছো? ওই ছবিগুলো নিয়ে এসেছি, আপনি চেয়েছিলেন না? আরে পাগল আছো তুমি? এই ফটোগুলো আমি তোমাকে জ্বালিয়ে ফেলতে বলেছিলাম, এখানে আনতে বলেছিলাম। তুমি তুমি এখানে কি করছো? বাইরে যাও এখান থেকে। আমি বললাম না বাইরে যাও। ইন্সপেক্টর অভিজিৎ, তুমি এখন আমার বসে আছো। এবার এই রিভলভারটা নিচে করো। সাব্বাস, পিছনে ঘোরো। বাইরে যাও। মিনির সাথে আমার একটা পার্টিতে দেখা হয়েছিল। আমি একটু ওর সাথে ফ্লার্ট করেছিলাম। তারপর আমাদের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। ও ভাবছিল যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমার পিছনে পড়ে গেছিল। বলতো যে আমার সাথে বিয়ে করো, আমি আমার স্বামীকে ছেড়ে দেবো। তারপর কি করলে? আমি ফেঁসে গেছিলাম এসিপি স্যার, আমি ফেঁসে গেছিলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছিল একটা বড় লোকের ঘরের মেয়ের সাথে। আর ওই মিনি আমাকে ব্ল্যাকমেল করছিল যে যদি আমি ওকে বিয়ে না করি ও আমার সম্বন্ধটা ভেঙে দেবে। আমার কাছে ওকে খুন করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। কিন্তু আমি ওকে নিজের হাতে মারতে চাইনি। আমি নিজের হাতে মারতে চাইনি ওকে। এই জন্য আমি পঙ্কজকে ব্যবহার করেছিলাম। দেখেছেন কি করেছে ও? এই হিপনোটিজম কোথা থেকে শিখেছো তুমি? হ্যাঁ, আমি কলেজে পড়তাম, তখন থেকেই শিখেছিলাম। একদিন রাতে আমি পঙ্কজকে আমার বাড়িতে ডেকেছিলাম।
আরে কারেন্ট চলে গেল। তুই লাইটের চিন্তা ছাড়, গান শোন, দারুণ গান। এটা আবার কি? এটা কি হচ্ছে? আজকের পরে যখনই তুমি এই গানটা শুনবে, তুমি তাই করবে যেটা আমি বলবো। তারপর তো শুধু আমার ওকে একটা ফোনই করার ছিল। আমি রাত্রি 1:30টার সময় একটা পিসিওতে গেলাম, ওখান থেকে আমি পঙ্কজকে ফোন করলাম, ওকে গানটা শোনালাম। আমি ভেবেছিলাম কাজটা হয়ে গেছে, হয়তো মিনি মরে গেছে। কিন্তু কাজটা শেষ হয়নি, তাই তুমি পঙ্কজের বাড়িতে ঢুকলে আর নিজের হাতে পঙ্কজের স্ত্রীকে গলা টিপে মেরে ফেললে। হ্যাঁ, শুধু এই একটা ভুল করে ফেলেছি আমি। আমার মিনির বাড়ির চাবিটা চুরি করা উচিত ছিল না, উচিত ছিল না। एक फूल चमन में कैसा खिला माली की नजर में प्यार। আরে এর আবার কি হলো? আবার হিপনোটাইজ হয়ে গেল? নিকুচি করেছে হিপনোটাইজে। আরে এটা কিরকম কমলা লেবু বিক্রি করছেন আপনি? এর থেকে তো টমেটোর গন্ধ আসছে। আরে ভাই, আপনার হাতে টমেটোই আছে, ও আচ্ছা কমলা লেবু তো আচ্ছা। ওখানে আছে, ওখানে। ওদিকে কোথায়? আরে ওই যে ওখানে, ওখানে। আচ্ছা আচ্ছা। আরে আরে দাদা, আপনার ধাক্কা লাগলো? আপনি দেখতে পান না চোখ? না দাদা, আমি দেখতে পাই না। বলবেন তো? আসুন আসুন আসুন, এই যে এখানে রয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ স্যার, আপনার 80 টাকা হয়ে গেল, 80 রুপিস। দাদা উনি টাকা দিতে বলছেন। লোকটা কি রে, কানে কি শুনতে পায় না নাকি? আরে দাদা টাকাটা দিয়ে দিন। 80 টাকা হলো আপনার। আরে দাদা উনি কখন থেকে বলছেন টাকাটা দিয়ে দিন ওনাকে। আপনার কাছে কি টাকা নেই? টাকা আছে, কান নেই শুধু। এই তুই যা নিজে শপিং কর, আমি দেখছি কত টাকা হয়েছে দাদা। 80 টাকা। 80 টাকা তো বলবেন তো, দিচ্ছি আমি। হ্যাঁ, এক মিনিট। আরে আরে, শ্যাম্পু নিতে ভুলে গেছি। ওই বিল 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 ক্লোজ করবেন না দাদা। দাদা, 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 হুম? দাদা, ওকে একটু ধরুন তো। এই? ওকে একটুখানি আপনার কাছে রাখুন প্লিজ। দেখুন আমি খুব বিপদে পড়েছি, দেখুন প্লিজ আমার বাচ্চাটার খেয়াল রাখবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? মায়ের কোলে যাবে না, আমার কোলেও দিবে? ওলে বাবালে, ওলে বাবালে। এই মা গেল কোথায়? এই তোমার মা কোথায় গেল? আরে
তোমার মা কোথায়? রাম, হ্যাঁ রাম এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বলতে থাক বলতে থাক। এই যে হ্যাঁ, এদিকে হ্যাঁ, সোজা আসছি, সোজা আসছি। আয়, সোজা কোন দিকে? সোজা সোজা আয় 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 আয়। এই যে আমি এই তো। আরে শ্যাম, তুই বাচ্চাদের পাউডার কেন লাগিয়েছিস? কি? তুই এই বাচ্চাদের পাউডার কেন লাগিয়েছিস? না না, আমি লাগাইনি, বাচ্চা লাগিয়েছে। বাচ্চা বাচ্চা তো আমার কোলে। বাচ্চা তোর কাছে কোত্থেকে এলো? একজন মহিলা আমার কোলে বাচ্চাটা দিয়ে জানি না কোথায় চলে গেল। কেন? আমাকে কোলে দিয়ে ও কিছু একটা বলছিল, আমাকে চেষ্টা করছিল কিছু বলার, কিন্তু আমি তো শুনতে পাচ্ছিলাম না কিছু। হ্যাঁ, কিন্তু দেখে মনে হচ্ছিল খুব টেনশনে ছিলেন উনি। ভয় পেয়েছিল? হ্যাঁ। আমরা ঘনশ্যামকে জিজ্ঞেস করি। কি হয়েছে? কি হয়েছে? কি? আরে কি হয়েছে বল? আরে আস্তে আস্তে আস্তে। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে পড়ে যাবো তো, পড়ে যাব, কোলে বাচ্চা আছে। কি হয়েছে? হ্যাঁ, একজন মহিলা ছিল। আচ্ছা, একজন না, দুজন ছিল, দুজন। দুটো। বোরখা পড়েছিল একজন। হ্যাঁ, ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। হ্যাঁ, ও হ্যাঁ। এটা কি? ও আচ্ছা, ছুরি। ছুরি। আরে 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 বাবালি, ছুরি দিয়ে মারলো। রক্ত। এই, পা দিস না, রক্ত। আরে খুন খারাপি ছাড়, এখন এই বাচ্চাটার কথা বলে, একে নিয়ে কি করি? আরে বাবা, আমি জানি না, একজন মহিলা আমার কোলে দিয়ে চলে গেল। খুব ঘাবড়ে ছিলেন ওই মহিলা। আরে যে মহিলা বাচ্চাটাকে দিয়ে গেল সেও তো খুব ভয় পেয়েছিল। হ্যাঁ, এই রক্তটা হ্যাঁ, ওর নয় তো? চিন্তা সরে যাও, করিস সরে না যাও, বাবা, চিন্তা সরে করিস না। যাও। ছাড়ো, কোনো জিনিসে হাত দেবে না, কোনো জিনিসে হাত দেবে না। সিআইডি কে ডাকো, সিআইডি। স্যার, এরা বলতে পারবে কি হয়েছিল এখানে। কিন্তু স্যার, একটা প্রবলেম আছে। কি? স্যার, ইনি শুনতে পান না, ইনি কথা বলতে পারেন না, আর এই ভদ্রলোক দেখতে পান না চোখে। ও, এই তিনজনই জানেন যে এখানে কি হয়েছিল? টেরিফিক। আপনারা খুব ভালো উইটনেস, খুব ভালো লাগলো। তাহলে বলুন এখানে কি হয়েছিল? আমি এদিক থেকে হেঁটে এখানে এসেছিলাম, এখানে দাঁড়ালাম তো আমাকে একজন মহিলা ডাকলেন, ডেকে আমার হাতে ওই বাচ্চাটাকে তুলে দিলেন। কিছু আমাকে বলছিলেন, কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। স্যার, শাম তো কিছু কানে শুনতে পায় না, সেই জন্য। কিন্তু স্যার, মহিলা খুব ঘাবড়ে ছিলেন। তারপরে কি হলো? আগে তারপরে কি হলো? তারপর আমি রামকে ডাকি, রাম ওখানে ছিল, ও ওখান থেকে এখানে চলে এলো। তারপর আমরা ঘনশ্যামকে ডাকতে গেলাম, ও ওখান থেকে দৌড়ে এলো, আমাদের ধরলো। আর আপনি কিছু বলতে চাইছেন নাকি? ও বলছে আসুন আপনি ওর সাথে। এই দেখুন রক্ত। কার রক্ত এটা? আমি বলছি, দুজন মহিলা ছিলেন এখানে, খুব ঝগড়া হচ্ছিল ওদের। একজনের বোরখা পরা ছিল, ছুরি বার করলো, আরেকজনের ওপর এরম করে মেরে দিল। তাহলে এই রক্তটা কার? হয়তো ওই মহিলার হবে যার ছুরির আঘাত লেগেছে স্যার। তার মানে তোমাদের মধ্যে কেউ খুন হতে দেখেনি? আমি কিছু দেখিনি, ও দেখেছে। তুমি খুন হতে দেখেছো? তাহলে কি দেখেছো? যাকে মেরেছিল সেই মহিলা এখানে দাঁড়িয়েছিলেন। বোরখা পরা মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল। তার মানে যখন তুমি এখানে এলে তখন দেখেছো কি হচ্ছে? তারপরে হ্যাঁ, তুমি ওদেরকে ছাড়ানোর চেষ্টা করেছো। আরে লাগেনি তো? তার মানে ও তোমাকে ওখানে ফেলে দেয়, আরো পালিয়ে যায়। ও, তুমি গিয়েছিলে, তারপরে
ওদের দুজনকে নিয়ে তুমি ফিরে আসো। হ্যাঁ 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 এখানে তখন কেউ ছিল না। স্যার হতে পারে ওই বোরখা পরা মহিলাটা জোর করে আহত মহিলাটাকে নিয়ে চলে গেছে, বা হয়তো সে পালিয়েছে আর বোরখা পরা মহিলাটা তার পিছু নিয়েছে। কেউ তো ওদেরকে দেখেছে এখান থেকে বাইরে যেতে। আমি পরিষ্কার করে কিছু দেখতে পাইনি, কিন্তু স্যার একজন মহিলা এখান দিয়ে যাচ্ছিলেন আর যাবার সময় আমার সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু স্যার ও আমার সঙ্গে কোনো কথা না বলেই পালালো। স্যার তখন আমার জামাই কিছু একটা লেগেছে বলে মনে হলো, আর যখন দেখলাম তখন তো সেটা। ওই মেয়েটা কোন দিকে গেছে? স্যার বলতে পারবো না, কিন্তু হ্যাঁ স্যার ও এখান থেকে ট্যাক্সি ট্যাক্সি বলতে বলতেই বেরিয়ে গেল। আর ওই যে বোরখা পরা? স্যার বোরখা পরা? কোন বোরখা পরা? এরম তো কাউকে দেখিনি। অভিজিৎ, ট্যাক্সি ইউনিয়নের সঙ্গে কথা বলো। স্যার এই বাচ্চাটার কি করবো স্যার? যতক্ষণ না এর মায়ের খোঁজ আমরা পাচ্ছি, আমরা এর দেখাশোনা করব। অভিজিৎ, তুমি বাচ্চার খেলনা নিয়ে এসো। মে আই হেল্প ইউ স্যার? হ্যাঁ আসলে ওই আমাদের একটা ছোট একটা ছোট বাচ্চার জন্য ডাইপার চাই। ডাইপার। তো সাইজ কত? সাইজ ও ঠিক আছে স্যার, বাচ্চাটার বয়স কত? আরে আপনি বয়সের কথা বাদ দিন না, সব থেকে বড় যেটা আছে সেটা নিয়ে আসুন। না মানে বয়সটা তো ঠিক করে জানি না, আমি আপনাকে বলছি বাচ্চাটা কতটা বড়। এই এতটা বড় হবে না না, আর কোমর এতটা মোটা হবে। এই সাইজের ডাইপার হবে আপনার কাছে? আপনি আমাদের দিকে এভাবে কি দেখছেন? বাচ্চা আমাদের না। আপনারা বাচ্চাটার মামা বা কাকা? মামা কাকা। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, প্রত্যেকটা সাইজের 2 প্যাকেট করে ডাইপার দিয়ে দিন। কখনো তো বড় হবেই। ওকে স্যার, কাজে লেগে যাবে। ঠিক আছে। আর শুনুন, বাচ্চার জন্য খেলনাও নিয়ে নিয়ে, শুধু ডাইপার দিয়ে হবে নাকি? হ্যাঁ। আপনি এই সমস্ত খেলনাগুলো প্যাক করে দিন, এই দুটো র্যাকেট। হ্যাঁ, এটাও প্যাক করে দিন। হ্যাঁ স্যার। গোপাল, 5-6টা কার্টেন তৈরি করো, অনেক জিনিস প্যাক করতে হবে। বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। সিআইডির অতিথি বলে কথা। একদমই। তো এমন কোন দোকানে গিয়েছো? আসতে দেরি হচ্ছে কেন? ছানা 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 ছানা। ফেডরিক, ফেডরিক, আরে এসব কি? হ্যাঁ স্যার এই বাচ্চাটা সত্যি খুব মিষ্টি, 2 মিনিট অন্তর অন্তর ভিজিয়ে দিচ্ছে। ফেডরিক, এই বাচ্চাটা অসুবিধায় পড়েছে, ওর মা হারিয়ে গেছে, এরকম তো করবেই। স্যার একটু তাড়াতাড়ি খুঁজে বের করুন ওনাকে। এই বাচ্চাটা যদি আর কিছুদিন এখানে থাকে তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাব। ফেডরিক, ফেডরিক, এই রুমালটা কার? ওটা আপনারই স্যার, বিউরোতে আর কিছু ছিলই না। টেনশন নেবার কোনো দরকার নেই ফ্রেডি, বাচ্চার প্রয়োজনের সমস্ত জিনিস নিয়ে এসেছি। এতগুলো জিনিস কাদের জন্য? আমাদের জন্য? স্যার এর জন্যই নিয়ে এসেছি, বাচ্চাদের সমস্ত জিনিস নিয়ে এসেছি। আসলে সাইজ বুঝতে পারছিলাম না, তাই সব সাইজই নিয়ে এসেছি। হ্যাঁ, গ্রেট, গুড ওয়ার্ক। ও এই যে ফেডরিক, আরে এর প্যান্টটা কখন থেকে ভিজে? এর ডাইপারটা চেঞ্জ করো। কি হচ্ছে? দেখো, তোমরা যদি কেউ আমাকে সাহায্য না করো তাহলে সবার চাকরি চলে যাবে। আরে স্যার আমি আছি তো, এই যে বের করছি। স্যার এবার আমি চেঞ্জ করি। চুপ। স্যার, এটা কি করেছেন? ও মাই গড, এটা কি করেছেন আপনারা? আপনারা ডাইপার বেঁধেছেন নাকি পার্সেল? আরে কি করছেন আপনি? এটা বাঁধতে 1 ঘন্টা সময় লেগেছে। সেটা তো দেখতেই পাচ্ছি, অনেক পরিশ্রম করেছেন আপনারা। ও কি হচ্ছে? ও কি খুব কাঁদছিল? হ্যাঁ। স্যার, এবার ওর মায়ের খোঁজ পাওয়া যাবে। কিভাবে? এই দেখুন, এই দাগটা দেখছেন? এই দেখুন এখানে, ওকে 2-3 দিন আগেই টিকা দেওয়া হয়েছে। এই দেখুন, এই যে তার দাগ।
চুপ। ফের যদি কেউ হেসেছ না, তবে চাকরি চলে যাবে, বুঝে নাও। তাহলে স্যার আমরা সমস্ত ক্লিনিকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করি যে টিকা কোথায় দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমরা সুপারমার্কেটের আশেপাশে থেকে শুরু করব। কোনো না কোনো জায়গা থেকে নিশ্চয়ই কোনো খোঁজ পাবো। স্যার আমার মনে হচ্ছে সুপার মার্কেটে আশেপাশে যতগুলো ট্যাক্সি ড্রাইভার রয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত। হ্যাঁ, সেটাও করব। যে করেই হোক এই বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দেব। অভিজিৎ, এই বাচ্চাটার পোলোরাইড নাও আর প্রত্যেকটা ডিসপেন্সারিতে গিয়ে খবর নাও। স্যার স্যার কিন্তু এবারই বাচ্চাটাকে কে সামলাবে? সমস্ত ট্যাক্সিওয়ালা একদিকে চলে আসুন, একদিকে চলে আসুন প্লিজ। আপনিও চলে আসুন এইদিকে। ফ্রেডি, প্রত্যেক ট্যাক্সির পেছনের সিটটা ভালো করে চেক করো। ইয়েস স্যার। ভালো করে দেখো, প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। এটা কি করছে রে ভাই? স্প্রেটে মেরে আমাদের সিটগুলো সর্বনাশ করে ঠিক দিচ্ছে। বলেছিস ভাই, আমাদের এখানে আসতে বলার আগে বলা উচিত ছিল। হ্যাঁ, চলো আমরা গিয়ে কথা বলি, নাহলে ট্যাক্সিগুলোর সর্বনাশ করে দেবে। হ্যাঁ, কথাটা ঠিকই হ্যাঁ, বলেছিস। চল, চল চল, সবাই চল, গিয়ে গিয়ে কথা কথা বলি। বলি। স্যার, স্যার বলছিলাম, আস্তে কথা বলো, বাচ্চাটার যেন ডিস্টার্ব না হয়। অনেক কষ্টে চুপ করিয়েছি। আপনাদের লোকজন গাড়িতে স্প্রে করে সর্বনাশ করে দিচ্ছে স্যার। হ্যাঁ তো, স্যার হোলি তো কবে চলে গেছে, আপনাদের এখন সময় হলো, আর সেটাও আমাদের ট্যাক্সির সাথে হোলি খেলছেন। আমরা লাল রং খুঁজছি। লাল রং? স্যার, স্যার পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ স্যার, রক্ত আছে। রক্ত? হ্যাঁ, ট্যাক্সির সিটে রক্তের দাগ আছে, আর হতে পারে কেউ মোছার চেষ্টা করেছে। কোন ট্যাক্সি? ট্যাক্সির নম্বর হলো MH0X5986। MHOX 5986। কার ট্যাক্সি এটা? শুনতে পাচ্ছেন না? এই ট্যাক্সিটা কার? আমার স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো শুধু ওই মহিলাকে ট্যাক্সিতে বসিয়ে ছাড়তে গেছিলাম স্যার, আমি কিচ্ছু করিনি। ওই মেয়েটাকে কেউ ছুরি মেরেছিল, ওর ক্ষত থেকে রক্ত বেরোচ্ছিল, আর তুমি চুপচাপ গিয়ে ঘরে বসেছিলে। হ্যাঁ স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি ভেবেছিলাম যে আমি কোনো ঝামেলায় হয়তো ফেঁসে যেতে পারি। ওই মেয়েটা এখনো নিখোঁজ, আর আমরা এটাও জানি না যে ও বেঁচে আছে না মরে গেছে। কোথায় ছেড়ে এসেছিল ওকে? স্যার, স্যার ওই মালাডে টকি হাউস সিনেমা হলের বাইরে ওখানে একটা অফিস আছে, সেখানে আমি ছেড়ে এসেছিলাম। দাদা, হ্যাঁ আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা স্যার, আমি আধ ঘন্টা ওয়েট করলাম কিন্তু উনি আসলেন না। তোমরা যেতে পারো। ওকে স্যার, আসছি স্যার। তারপরে তারপর আমি ভেতরে গেলাম। আচ্ছা, 120 টাকা ভাড়া উঠেছিল স্যার। আমার ভাড়াটা দরকার ছিল। ম্যাডাম, এক্সকিউজ মি, কাকে খুঁজছেন আপনি? ওই একজন ম্যাডাম আসলেন না, উনি আমাকে বললেন উনি 2 মিনিটে নিচে নামবেন। আমি 20 মিনিট ধরে নিচে ওয়েট করছি। কোন ম্যাডাম? ওই যে যিনি কালো পাঞ্জাবি স্যুট পরেছেন। আচ্ছা আচ্ছা, ও তো চলে গেছে। চলে গেছেন? কিন্তু আমি তো 20 মিনিট ধরে নিচে অপেক্ষা করছি, আমি তো দেখতে পেলাম না উনি চলে গেলেন। ও এখানে নেই মানে নেই। আরে উনি চলে গেলে আমার 120 টাকা যে ভাড়া হয়েছে সেটা কে দেবে ম্যাডাম? সিকিউরিটি। 1 মিনিট, আমি নিচে গিয়ে ওয়েট করছি। স্যার, আমার ওই জায়গাটা সুবিধার লাগেনি, তাই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এমন কোন অফিস আছে দয়া যেখানে গিয়ে উধাও হয়ে গেল মেয়েটি? না না স্যার, আজকে আপনাদের মিটিংটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, কালকে একবার ট্রাই করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, হ্যাঁ, আমি আইসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইডি থেকে? হ্যাঁ। আরে এরকম একটা সাধারণ ব্যাপার নিয়ে তুমি সিআইডি কে ডাকলে? এটা ছোটখাটো ঘটনা নয় ম্যাডাম। ওই মেয়েটা কোথায়? আরে আমি বলেছিলাম না তোমাকে যে ও তখনই এখান থেকে চলে গিয়েছিল। স্যার,
স্যার আমি সত্যি কথা বলছি, আমি আধ ঘন্টা নিচে অপেক্ষা করেছিলাম, আমি ওকে দেখতে পাইনি। মেয়েটা এখানে কেন এসেছিল? স্যার ও বসের সঙ্গে দেখা করতে এসেছিল আর বস তখন মিটিং এ বিজি ছিলেন আর ও তখনই চলে গিয়েছিল। তোমার বসের কেবিনটা কোথায়? স্যার ওইদিকে। হয় তুমি বলো যে ওই মেয়েটি কোথায়, না হলে আমি তোমার বসকে জিজ্ঞেস করছি। স্যার আমি সত্যি কথা বলছি, ভেতরে মিটিং হচ্ছে। এসো দয়া, তুমি এখানেই দাঁড়াও। স্যার স্যার প্লিজ এভাবে ভেতরে যাবেন না, বস জানতে পারলে আমার চাকরি চলে যাবে। স্যার 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 প্লিজ প্লিজ স্যার আমার কথাটা তো শুনুন স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি। মিস্টার কুশল, স্যার ভেতরে মিটিং মিস্টার কুশল, কোনো মিটিং চলছে না দয়া, দরজা ভেঙে ফেলো। প্লিজ এরকম করবেন না স্যার, আমার চাকরি চলে যাবে। বেঁচে আছে স্যার। দয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। তাহলে এই মিটিং চলছিল? হ্যাঁ, কার সাথে মিটিং চলছিল? স্যার স্যার একজন মহিলা এসেছিল। মহিলা? কোন মহিলা? কিরকম দেখতে সে? জানি না স্যার, ওই মহিলা বোরখা পরা ছিল। বোরখা? বোরখা পরা এখানে? তুমি তাকে ভেতরে আসতে দিলে কেন? স্যার ওই বসের গার্লফ্রেন্ড সবসময় বোরখা পরে আসতো, তো আমি ভেবেছিলাম হয়তো ওই দেখা করতে এসেছে। ওর গার্লফ্রেন্ডই তাহলে ওকে মেরেছে? এই জন্য স্যার ওই মহিলা যখনই এসেছিল বস আমাকে মানা করে দিয়েছিল আমি যেন ওনাকে ডিস্টার্ব না করি, এই জন্য আমি আপনাদের আটকেছিলাম স্যার। স্যার যেই কুশলকে মারুক সে ওকে খুব ভালোভাবে জানতো। হ্যাঁ দয়া, দয়া কুশলকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। যদি এ বেঁচে যায় তাহলে ওই বোরখা পরা মহিলার খোঁজ আমরা পাবো। বাচ্চাটা ভীষণ মিষ্টি। ডক্টর খুব ভালো করে দেখুন বাচ্চাটাকে, গত 2-3 দিনের মধ্যে আপনি কি টিকা দিয়েছেন, ভ্যাকসিনেশন? এই বাচ্চাটাকে দেখেছি মনে হচ্ছে এই বাচ্চাটা আমার ক্লিনিকে এসেছিল। প্লিজ বি সিটেড, আমি রেজিস্টারটা চেক করে দেখি, যদি নামটা দেখে কিছু মনে পড়ে যায়। মারিয়া, শিলা, সুপ্রিয়া। ডক্টর বলছি যে এটা মেল চাইল্ড। ও মেল বেবি, তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। বিকাশ, অভিজিৎ, 10 মাসের বাচ্চা হতে পারে। ওর নাম হচ্ছে কর্ণ আর ওর মায়ের নাম হচ্ছে গীতাঞ্জলি। ডক্টর অ্যাড্রেসটা কি? 504 অনুভা বিল্ডিং, গোরেগাঁও। স্যার কোথায় যাবেন স্যার? 504-এ। গীতাঞ্জলি ম্যাডাম? হ্যাঁ। উনি তো হাসপাতালে আছেন। হাসপাতালে? হ্যাঁ, ফোন এসেছিল 503-এর স্যারের কাছে, শুনলাম রাস্তায় পড়েছিলেন উনি, অনেক রক্ত বেরিয়েছিল নাকি। ওনার বাড়িতে আর কেউ থাকেন? না, ওই 4 মাস আগে ওনার স্বামী মারা গেছেন, আর এবার ওনার সঙ্গে এইসব হলো। আপনি কি ওনার আত্মীয়? না। উনি কোন হসপিটালে আছেন? মনে হয় ময়ূর হসপিটালে। ময়ূর হসপিটাল। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার, কোনো গীতাঞ্জলি নামের পেশেন্ট আছে এখানে? আমি দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, উনি আইসিইউতে আছেন। আইসিইউতে? কোথায় সেটা? সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, স্যার আপনি এরকম ভাবে যেতে পারেন না স্যার। স্যার এক্সকিউজ মি স্যার। ডক্টর। হ্যাঁ, এনার কি হয়েছে বলুন তো? ছুরি দিয়ে কেউ এনাকে আহত করেছে, ক্ষত গভীর আর অনেক রক্ত বেরিয়ে গেছে। ওনার স্টেবল হতে একটু সময় লাগবে, তাই আপনাকে রিকোয়েস্ট করছি যে ওনাকে ডিস্টার্ব করবেন না। ওকে। অভিজিৎ এখানে? স্যার আপনারা? তুমি এখানে কি করছো? স্যার ওই বাচ্চাটার মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ওর নাম স্যার গীতাঞ্জলি। ও এখানে আইসিইউতে অ্যাডমিট স্যার, এখনো অজ্ঞান, তাই কথা বলতে পারছে না। অদ্ভুত ব্যাপার, ওই মেয়েটাও এখানে আছে আর যার সঙ্গে দেখা করতে গেছিল ওই লোকটাও এখানে অ্যাডমিট আছে। অভিজিৎ, কেউ বোরখা পরে ওর উপর হামলা করেছে। আচ্ছা। এক্সকিউজ মি স্যার, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? অভিজিৎ একটা কাজ করো, মোবাইল দিয়ে তুমি একটা গীতাঞ্জলির ছবি তোলো আর 303-এ এসে দেখা করো।
কুশল, এখন কেমন আছো? ঠিক আছে। আপনারা আমাকে চেনেন? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। কুশল, একটা কথা বলো, যে বোরখা পরা মহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল সে কে ছিল? জানি না। আপনার অফিস থেকে আমরা জানতে পেরেছি যে সে আপনার গার্লফ্রেন্ড ছিল। আমারও সেটাই মনে হয়েছিল, কিন্তু কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল না। তাহলে 5 ঘন্টা ধরে আপনারা নিজেদের মধ্যে কি কথা বলছিলেন? 5 ঘন্টা? 5 মিনিটও আমাদের কথা হয়নি। তাহলে ওই রুমে হয়েছিলটা কি? স্যার, যখন ও এসেছিল তখন আমি রিসেপশনিস্টের সাথে ফোনে কথা বলছিলাম। যখনই ও আসবে ওকে আসতে দাও, ওকে আসতে বাধা দিও না। আমি ওকে বকছি। তোমাকে কতবার বলেছি, তোমার সাহস কি করে হলো ওকে আটকানো? আচ্ছা, আমার কথা শোনো, এবার আমায় একদম ডিস্টার্ব করবে না। সে যেই আসুক না কেন আমায় একদমই ফোন করবে না, ওকে? হাই। তুমি কখন বুঝতে পারলে যে ও তোমার গার্লফ্রেন্ড নয়? স্যার, আমার গার্লফ্রেন্ড এইভাবে আমার মাথা ফাটিয়ে দেবে? হয়তো এনার জন্য। স্যার, এ তো গীতাঞ্জলি স্যার। স্যার, এর কি হয়েছে? এ ঠিক আছে তো? আপনি চেনেন একে? এর ওপরেও কোনো বোরখা পরা মেয়ে হামলা করেছিল। কি সম্পর্ক আপনার সাথে ওর? এ আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার অফিসে গেছিল। গীতাঞ্জলি দেখা করতে এসেছিল, হ্যাঁ, কিন্তু আমি গীতাঞ্জলির সাথে কয়েক মাস দেখা করিনি। আগে কেন দেখা করতেন? আসলে ওর স্বামী আকাশ আমার খুব ভালো বন্ধু ছিল। 4 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়। ব্যাস, আস্তে আস্তে গীতাঞ্জলির সাথেও দেখা করা বন্ধ হয়ে গেল। তারপরেও হঠাৎ করে একদিন গীতাঞ্জলির ওপর এক বোরখা পরা মহিলা ছুরি মারার চেষ্টা করে, কিন্তু ও পুলিশের কাছে যায়নি, এসেছিল তোমার কাছে। আর ঠিক সেই সময়ে তোমার ওপরেও একজন বোরখা পরা মহিলা অ্যাটাক করে। মিস্টার কুশল, কে ছিল সেই মহিলা? এই গীতাঞ্জলি আসলে কে? মানে কোথা থেকে এসেছে? স্যার, গীতাঞ্জলি সাংরার একটা বড় পরিবারের বউ। ওর স্বামী আকাশের বাড়ির সাথে কোনো ঝামেলা হয়েছিল, এই জন্য দুজনে এখানে পালিয়ে এসেছিল মুম্বাই। কি ব্যাপারে ঝগড়া হয়েছিল? এটা তো জানি না স্যার, কিন্তু আকাশ আর গীতাঞ্জলি দুজনেই সাংরার নাম শুনলে ভয় পেত। স্যার, ওই বোরখা পরা মেয়েটা সাংরা থেকে আসেনি তো? অভিজিৎ, ওই বোরখা পরা দুজনকে হসপিটালে পাঠায়, কিন্তু এটা বুঝতে পারছি না এই গীতাঞ্জলির সঙ্গে ওর শত্রুতা কিসে? স্যার, যেমন কুশল বলেছে, গীতাঞ্জলি সাংরার এক বড়লোক পরিবারের বউ স্যার। ওর স্বামী আকাশ সাংরার জমিদারের একমাত্র ছেলে ছিল। এইসব কিছু তুমি ইন্টারনেট থেকে জানতে পারলে? হ্যাঁ, পুরো হিস্ট্রি আছে নেটে সাংরার। স্যার, ওই জমিদারের পরশু রাতে মৃত্যু হয়েছে স্যার। প্রচুর সম্পত্তি রেখে গেছেন উনি। আর এই সম্পত্তিগুলো কে পাচ্ছে? গীতাঞ্জলি? না স্যার, করণ বাহাদুর বিশ্বপ্রতাপ নারায়ণ। নামের মধ্যেই যেন একটা ব্যাপার আছে। পুরো 8 কিলোর। এটাও জানতে পেরে গেছো কি করে? স্যারের কোলে আছে। এ উত্তরাধিকারী? স্যার, কেউ একে মারার চেষ্টা করছে স্যার। অভিজিৎ স্যার, তুমি এখনই এই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাও, বাচ্চাদের ওয়ার্ডে রাখো। ওখানে আশেপাশে অনেক বাচ্চারা রয়েছে, ও ভালো থাকবে। ইয়েস স্যার। ফেডরিক স্যার, এই বাচ্চা তো তোমাকে ছাড়া থাকে না, এই জন্য তুমি 24 ঘন্টা ওকে পাহারা দেবে। ইয়েস স্যার। যাও বাবা। এসো শোনা বাবা। আরে এসো এসো এসো। চলো আমরা যাই। স্যার, এখানে এই বাচ্চার একজন আত্মীয় আছে, এই দেখুন স্যার। মুখটা চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এ একজন মডেল, ইন্দ্র, ফিল্মে অ্যাক্টিংও করে। ও এই বাচ্চাটার কাকা স্যার। ও, তার মানে হলো যদি এই বাচ্চাটার কিছু হয়ে যায়
তাহলে পুরো সম্পত্তিটাই ওর হয়ে যাবে। 44, 45, 46, 47. বন্ধ করো এসব, বাকি বডি পরে বানিও। 49, শুনতে পাচ্ছ না? 50। কি হয়েছে? সাংরার নাম শুনেছ? সাংরা নাম শুনেছ? ও, আপনারা পুলিশের লোক? সিআইডি। তোর টাকার লোভ এত বেড়ে গেছে, এটা বাচ্চাকে তুই মারতে চাস? হ্যাঁ, বাচ্চা? কোন বাচ্চা? কোন বাচ্চা? ওর মাকে তুই ছুরি মেরেছিস, সমস্ত পরিবারকে শেষ করতে চাস সাংরার প্রপার্টির জন্য। স্যার, আমি কারোর প্রপার্টির জন্য কারোর বংশটা কেন ধ্বংস করব? তা ওই সাংরার মতো জায়গার জন্য? যদি আমাকে কেউ 100 কোটিও দেয়, তবু আমি এই সাংরার মতো জায়গায় দ্বিতীয়বার যাব না। আচ্ছা, 100 কোটির জন্য তো তুমি অনেক কিছু করতে পারো। সাংরার কথা ছেড়েই দিলাম। স্যার, আপনারা সাংরার মতো জায়গাটা জানেন না। ইটস এ ডেড সিটি। পুরনো বাড়িঘর দোর বেচে দিয়ে কিছু পাওয়া যাবে না। আর তাছাড়াও আমি সাংরা কেন যাব? আমি তো এখানে অনেকটাই খুশি, বেশ ভালো রোজগার করি আমি এখানে। তাহলে আমি সাংরা কেন যাব? যদি আপনাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ এক্সকিউজ মি। গার্লস, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যালো, আরে ভাই, তোরা সব গন্ডগোল করে দিলি। সিআইডি এসেছে এখানে, এসিপি প্রদ্যুমান এসেছে এখানে নিজের চেলাগুলোকে নিয়ে, আর আমার পুরো হিস্ট্রি বার করে দিয়েছে এখানে। জ্যাকি, চল। আরে আরে কি করছেন স্যার? জ্যাকি কে? আরে হ্যাঁ, স্যার, ওই মেরেছে না গীতাঞ্জলিকে ছুরি? বল। স্যার, গলা টিপে ধরেছেন কেন আপনি? ওখান থেকে পালিয়ে এখানে বাথরুমে ঢুকেছিস? হ্যাঁ, এত তাড়া কিসের তোর খুন করার? হ্যাঁ স্যার, বল। কেউ না স্যার। এই জ্যাকি কে? স্যার, স্যার, ও আমার বিজনেস পার্টনার, আর কেউ না। তুই কিসের বিজনেস করিস? স্যার, ওই ছোটখাটো একটা বিজনেস করি আমরা। বিজনেস কি তোর? ড্রাগস, ড্রাগসের ব্যবসা করি আমরা। ও, তাহলে ও ড্রাগের ব্যবসা করে। তাহলে গীতাঞ্জলিকে কেন মেরেছিস? গীতাঞ্জলিকে কেন মারবো স্যার? ও আমার বৌদি হয়। তাহলে ওকে কে মেরেছে? হ্যাঁ, ওর সাথে কার শত্রুতা ছিল মুম্বাইতে, সাংরাতে? বল। স্যার, 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 একটা মেয়ে আছে স্যার, ওই এটা করতে পারে স্যার। স্যার, রুশালি। স্যার, স্যার, আকাশের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আকাশ পরে বিয়েটা ভেঙে দেয় আর তারপর গীতাঞ্জলির সাথে বিয়ে করে নেয়। স্যার, তারপর রুশালি প্রতিজ্ঞা করেছিল যে আকাশকে আর আকাশের পুরো বংশকে শেষ করে দেবে। এই রুশালি এখন কোথায়? স্যার, স্যার, ওর সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর রুশালি সাংরা থেকে চলে গেছিল। তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই স্যার। দয়া। স্যার, চল। অভিজিৎ, হয়তো এই রুশালি বোরখা পড়েছিল, ও কুশলের অফিসে গিয়েছিল। আমাদের আবার কুশলের অফিসে যেতে হবে, ওখানে কিছু তো আমরা পাবোই। ফ্লাওয়ার ভাস এখানে পড়েছিল, কুশলকে আমরা এখানে পড়ে থাকতে দেখেছি। ওর মাথার এখানে বাঁদিকে চোট লেগেছিল, আর ওর গার্লফ্রেন্ড সামনে দাঁড়িয়েছিল। গার্লফ্রেন্ড নয় দয়া, ওই বোরখা পরা মহিলা। হ্যাঁ, ওই যাকে কুশল ভেবেছিল গার্লফ্রেন্ড ওর। ওই মেয়েটা কুশলকে যদি এখানে মেরে থাকে তো ওর এখানে পড়ে থাকার কথা নয় স্যার। এখানে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, কুশল আমাদেরকে এটা বলেছিল যখন ও এখান থেকে টেলিফোনে কথা বলছিল, ওই সময় ওই বোরখা পরা এই দরজা দিয়ে ভেতরে আসে, আর ও এখান থেকে ফ্লাওয়ার ভাসটা তোলে, আর যখন কুশল কথা বলার জন্য ওর দিকে ঘোরে, এটা দিয়ে ও কুশলের মাথায় আঘাত করে। কথা হলো যে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই ভাসটা এখানে ছিল। যদি এই ভাসটা এখানেই থেকে থাকে তাহলে আর একটা ভাস যেটা দিয়ে আঘাত করেছিল সেটা কুশলের কাছে এলো কি করে? এটার মানে হলো কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল আছে। অভিজিৎ, এই রুমটাকে খুব ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। স্যার, বাথরুমে তো কিছু নেই। স্যার, দয়া,
এই দেখুন বোরখা। বোরখা? অদ্ভুত ব্যাপার, বোরখা পরা মহিলা আঘাত করার পরে জামা কাপড়গুলো এখানে রাখলো কেন? স্যার দুটো চিঠিও আছে। প্রিয় কুশল দা, আমি আপনাকে চিঠি লিখছি, তার কারণ চিঠিটা লিখলো কে? আপনার বোন রুশালী। রুশালী? তার মানে রুশালী কুশল ভাই বোন। তাহলে এই রুশালী সেই যার ব্যাপারে ইন্দ্র আমাদেরকে বলেছিল, ওই ইন্দ্র যাকে জিমে গিয়ে ধরেছিলাম। তাহলে রুশালী বোরখা পরা মহিলা যে গীতাঞ্জলির ওপর ছুরি দিয়ে আঘাত করেছে। তাহলে কুশল আর রুশালী দুজন মিলে কাজটা করছে। হ্যাঁ, আর এই সময় কুশল, গীতাঞ্জলি আর তার বাচ্চা একই হসপিটালে। স্যার, গীতাঞ্জলি আর ওর বাচ্চাকে কেউ মারতে পারে। দা স্যার হেডডিকে ফোন করো। সরি। এই কুশল গেল কোথায়? রুশালী, আজকে তুই কি বোরখা পরতে ভুলে গেছিস নাকি? কুশল, তুমি? আমি কুশল নই, আমি রুশালী। রুশালী, ওর বর এঙ্গেজমেন্ট করেছিল আমার সাথে আর বিয়ে ওকে করলো। তো কি করে ছেড়ে দিতাম? হ্যাঁ, কি করে ছেড়ে দিতাম? তো আমি দিব্যি করেছিলাম এর পুরো ফ্যামিলিকে শেষ করে দেব, সবাইকে সবাইকে মেরে ফেলবো, সবাই। কুশল, তুমি রুশালী নও, রুশালী মারা গেছে। না, তোমরা সবাই মিথ্যা কথা বলছো। রুশালী, রুশালী শুধু প্রাণটা গেছে, ও আজও বেঁচে আছে। প্রতিশোধ নেবে বলে সবাইকে শেষ করে দেবে, সবাইকে। অভিজিৎ, একে সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। ফ্রেডরিক, চলো এসো। এটা এটা আপনারা কি করছেন? রুশালী বেঁচে আছে। যদি কুশল আর বোরখা পরা মহিলা একই হয়,
তাহলে ওরই অফিসে ওকে কে মারলো? আমি। তুমি? হ্যাঁ স্যার, আমি ওর অফিসে ওর থেকে সাহায্য চাইতে গিয়েছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে এই আমার শত্রু। আমি ওর কেবিনে গেলাম। হ্যালো, তোমাকে কতবার বলেছি আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না আমি বলছি আমাকে ডিস্টার্ব করবে না, ওকে? যখনই আমি জানতে পারলাম ওই বোরখা পরা মেয়েটা আর কেউ নয়, কুশল, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ভাবছিলাম যে কি করব। তখনই কুশল, কুশল তুমি কেন এরকম করলে? আমার সাথে তুমি কেন এরকম করলে? চলো, ভালোই হয়েছে তুমি নিজে চলে এসেছো। নাও বি এ গুড গার্ল। বলো, ছেলে কোথায়? বলো, ছেলে কোথায়? ছেলে কোথায়? ছেড়ে দাও আমায়। আমি যদি ওকে না মারতাম তাহলে আজ আপনারা আমাকে জীবিত দেখতে পেতেন না। আর আমার বাচ্চা? স্যার, আমি চেষ্টা করব যে যাতে ওকে মানুষ করে আপনাদের মতন তৈরি করতে পারি। ম্যাডাম, ওর যদি কখনো আমার কথা মনে পড়ে আমাকে একটা ফোন করবেন, আমি চলে যাব। ও আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ স্যার, সত্যি ভালোবাসে।